সাইদুজ্জামান, আপনি শুনছিলেন সোহরাব হাসান বলছিলেন যে মার্কিন দৃষ্টিভঙ্গিকে মাথায় নিয়ে আসলে এটা বিবেচনা করা দরকার, সেক্ষেত্রে বাংলাদেশ যাতে দাবার গুটি না হয়ে যায়। কি বলবেন? ধন্যবাদ। আমি সৌরভ ভাইকে অনেকদিন থেকে চিনি। আমার মনে হয় বয়সের ভারে ওনার শ্রবণ শক্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রসঙ্গ আমি এনেছি, সেখানে কখনো আমি বলিনি যে ইরানকে আক্রমণ করে ইরান এইসব দেশে আক্রমণ করেছে। একটাই ইরানের প্রসঙ্গ এনেছি। আপনার কথা বলনি, ইরান তো পাল্টা হামলা করেছে। ইরান তো করেছে, নাম ধরে বলেছেন ইরান 5 বার হায়, সেটা তো আমি বলি, সেরকম কোনো কথা আমি বলিনি। আমি বলেছি যে ইরানকে আমন্ত্রণ জানানো হবে এই জোটে যোগ দিতে, এবং খুব সম্ভবত ইরান এই জোটে যোগ দেবে। আপনাকে আমি আরেকটা জিনিস অ্যাড করিনি, বলে দিচ্ছি যে আব্রাহাম অ্যাকর্ড ফেইল করেছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে যে আব্রাহাম অ্যাকর্ড করেছিল, সেটা এখন অ্যাবসলিউটলি টোটাল ফেইলিওর, এবং তারই ধ্বংসস্তূপের উপর পাল্টা জোট গঠিত হচ্ছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইনিশিয়েটিভ নেই। সৌরভ ভাই যে কথাটা বললেন, শি ইজ ট্রাইং টু গিভ ইট এ কালার, যে এটা একটা বাংলাদেশ একটা জোটের মধ্যে ঢুকছে, 50 বছর ধরে আমরা জোট নিরপেক্ষ থেকেছি। এটা কিন্তু একেবারেই অবাস্তব কথা। আমাদের এখন অস্তিত্বজনিত সংকট, এবং আমাদের আশেপাশে প্রায় প্রতিটি দেশ দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে তারা কিন্তু একটা মূল জোটের সাথে আবদ্ধ হতে চেষ্টা করছে। আমরা এই যে মক্কা জোট, এটা মুসলমানদের একটা নেটো সম একটা নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তোলার মতো, এবং এখানে মধ্যপ্রাচ্যের বাইরে পাকিস্তানের পরে বাংলাদেশ একটা স্বাভাবিক চয়েস হবে। আপনি এখনো বলতে পারেন না যে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া সেখানে যোগ দেবে না, হয়তো যোগ দিতেও পারে। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনোভাবেই ধরে নেওয়া যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যে যে তার যে নিয়ন্ত্রণ, যে হাজার হাজার মানুষ যে হত্যা করেছে এইসব মার্কিন এই যে ইয়েগুলো কি বলে বেস গুলার মাধ্যমে, সেখানে যে প্রচন্ড ভাবে তারা জনগণের অ্যাসপিরেশনস গুলোকে ধ্বংস করে দিয়েছে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি তারই ধ্বংসস্তূপে সৌদি আরবের মতো একটা দেশ, যাকে আমরা রিয়াকশনারি বললে ভুল হবে না, সৌদি আরব, টার্কি, এইসব দেশ। আমরা ইন্টারেস্টিংলি ওয়েট করব যে ইজিপ্ট যোগ দেয় কিনা, কেননা ইজিপ্টের যে সামরিক শাসকরা তারা কিন্তু মার্কিনি আর ইসরায়েলি সমর্থন নিয়েই টিকে আছে। জি সাইদুজ্জামান, ছোট্ট করে আরেকটি জিনিস জানতে চাই, আপনি বারবারই একটা জিনিস জানছেন যে অস্তিত্বজনিত সংকটের মধ্যে আমরা আছি, বিশেষ করে আপনি প্রতিবেশী দেশকে ইঙ্গিত নয় সরাসরি উল্লেখ করে বলছেন। অনেকগুলো প্রতিবেদনে আমরা খেয়াল করি, লক্ষ্য করি, বলা হচ্ছে যে ধরেন এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের এক ধরনের দুশ্চিন্তা, আবার এটাও বলা হচ্ছে যে এই চুক্তির কারণে ভারত এবং ইসরায়েল খুব কাছাকাছি চলে আসবে, ফলে আপনি যে সংকটের কথা বলছেন সেই সংকট তো ঘনীভূত হবে। না, আমি বিনয়ের সাথে আপনাকে বলছি, এই সংকট ভারত আর ইসরায়েল যে খুব কাছাকাছি চলে আসছে, এটা আজকে না, বছর 2 আগে থেকেই আপনার নিশ্চয়ই মনে পড়বে যে নরেন্দ্র মোদী ভারত ইসরায়েলি কেনেসেটে যে ধরনের বক্তৃতা দিয়েছে, এবং সেখানে সেই ইরানকে এমন ভাবে একটা ভিলেনের অবস্থানে ফেলেছে। ভারত এখন প্রাতিষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে একেবারে জোটভুক্ত হয়ে গিয়েছে। যতদিন নরেন্দ্র মোদীর এই বিজেপি গভর্নমেন্ট থাকবে, আরএসএস সাপোর্ট থাকবে, তারা কিন্তু ইসরায়েল এবং ইহুদিবাদের সমর্থনে থাকছে, একেবারে ধর্মীয় কমিটমেন্ট হিসেবে তারা এটাকে মনে করছে। সুতরাং আমরা অপরদিকে আমি বলবো যে এই যে সৌদি সুলতান, তার কিন্তু বয়স বেশি না, 35। সে এখন নতুন প্রজন্মের চিন্তায়, সে এখন জনগণ ভিত্তিক যে চিন্তাধারা এসছে, এবং এই কারণেই কিন্তু আমি বলি, আর আপনি প্রথমেই কিন্তু মেনশন করেছেন অস্তিত্বজনিত শব্দটা কেন ব্যবহার করি। আমি বিনয়ের সাথে বলবো যে বাংলাদেশে আপনি যদি ভারতীয় অত্যন্ত সুখ্যাত জেনারেলস, ব্যুরোক্রেটস ও রিটায়ার্ড ফরেন সার্ভিস অফিসারদের পডকাস্ট গুলো দেখেন, তারা কিন্তু সরাসরি বলছে, ভারত কর্নাড নামক একজন সুখ্যাত ভারতীয় স্কলার, তিনি বলেছে যে তারা হয় রংপুর কিনে নেবে, তা না হলে রংপুরে তারা ফোর্স ব্যবহার করবে। এইসব যে ভারতীয় গণমাধ্যমে যেসব প্রচারণাগুলো হচ্ছে, সরাসরি কিন্তু সরকারি প্যাট্রোনাইজেশনে হচ্ছে। আমরা তো সেখানে চোখ বন্ধ করে থাকতে পারি না।